ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এখন প্রকাশে। শুরুতেই আপনার কাছে একটু আলোচনায় চলে যেতে চাই চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে। নানা আলোচনা হচ্ছে, সাম্প্রতিক সময় আমরা দেখছি বলা হচ্ছে আপনারা বিদেশিদেরকে চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছেন, আসলে ব্যাপারটা কি? ধন্যবাদ। খুবই টপিক্যাল একটা ইস্যু আমাদের জন্য, এবং আমাদের অর্থনীতিতে যে চট্টগ্রাম বন্দর খুবই গুরুত্বপূর্ণ সেটার প্রমাণই হচ্ছে যে এটাকে নিয়ে প্রচুর আলোচনা, সবাই এটার ব্যাপারে খুব ইমোশনাল, সবারই একটা মতামত আছে, সবাই এটা নিয়ে কিছু বলতে চান। তো এবং আমরা এটাও জানি যে আমরা নতুন যে বন্দরগুলো নিয়ে কথাবার্তা বলছি, নতুন ইনভেস্টমেন্টগুলো নিয়ে কথা বলছি, সেগুলো যদি কাজ এই বছরও শুরু হয়, সবচেয়ে প্রথমটা আসতেই প্রায় লেগে যাবে ৩-৩.৫ বছর। তো তার মানে আগামী ৩-৩.৫ বছর অন্তত চট্টগ্রাম বন্দরের উপরই আমাদেরকে কমপ্লিটলি নির্ভর করে থাকতে হবে। তো প্রবলেম স্টেটমেন্টটা কোথায়, সমস্যাটা কোথায়, কেন আমরা এটা নিয়ে কথা বলছি? প্রথম হচ্ছে যে চট্টগ্রাম বন্দর বিশ্বের যে ৪০৫টি বন্দর আছে তার মধ্যে র্যাঙ্কিংয়ে ৩৩৭তম। তো ৩৩৭তম তো একটা র্যাঙ্কিং আমরা ধরে রাখতে চাই না। এবং হ্যাঁ, এটা ঠিক যে চট্টগ্রাম বন্দর গত ১৫-২০ বছরে অনেক উন্নতি সাধন করেছে, তারপরেও তারা এখনও ৩৩৭তম। তো এটা একটা আনফেয়ার কম্পিটিশনের কারণে হয়েছে। কিরকম আনফেয়ার কম্পিটিশন? যেই বন্দরগুলা ১ থেকে ১০০-র মধ্যে তাদের যারা অপারেটর, ওটা যদি আপনি দেখেন ওই লিস্টটা, দেখবেন যে একই অপারেটর অনেকগুলো বন্দর চালায়। তো তারা বিভিন্ন বন্দর থেকে বেস্ট প্র্যাকটিসগুলো নিয়ে এসে তারা তাদের বন্দরগুলো ইমপ্রুভ করতে থাকে। সেই কারণে আমরা একা হিসাবে একদম লোকাল অপারেটর নিয়ে কখনোই আসলে তাদের সাথে কম্পিট করতে পারি না। এটা হচ্ছে আমাদের প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে, যদি আমি চট্টগ্রাম বন্দরের রেভিনিউ, সরকার যে রেভিনিউটা পায় সেটা যদি দেখি, আর পাশেই আমরা কিছুদিন আগে রেড সি গেটওয়েকে একটা নতুন বন্দর দিয়েছি, প্রাইভেট পোর্ট, সেটা রেভিনিউর মধ্যে প্রায় 20% পাবো, শতকরা 20 আমরা কম পাচ্ছি চট্টগ্রাম বন্দর থেকে প্রত্যেকটা কন্টেইনারে। আর তৃতীয় সমস্যাটা হচ্ছে যে চট্টগ্রাম বন্দরে আমরা কিছু ইনভেস্টমেন্ট করেছিলাম সরকার থেকে প্রায় 15 বছর আগে, 10-15 বছরের মধ্যে। তো সেই ক্রেনগুলো আসলে কিন্তু টেকনোলজিটা পিছিয়ে চলে যাচ্ছে। সো এখানে একটা আগামী 5-7 বছরের মধ্যে, ইনফ্যাক্ট 3 থেকে 5 বছরের মধ্যে আমাদের ধারণা প্রায় $200 মিলিয়ন মতো ইনভেস্টমেন্ট লাগবে। তো সেই ইনভেস্টমেন্ট করার সক্ষমতা আসলে আমাদের লোকাল অপারেটরদের আছে কিনা। তো এই 3টা প্রবলেম স্টেটমেন্টকে সলিউশন হিসেবে দাঁড় করানোর জন্য, এই প্রবলেমগুলোর সলিউশন হিসেবে আমরা যেটা চিন্তা করেছিলাম যে আমরা একটা বিল্ড অপারেট ট্রান্সফার মডেলে আমরা একটা বিদেশি অর্গানাইজেশনকে নিয়ে আসবো, অপারেটরকে নিয়ে আসবো, যাতে সে আমাদেরকে ওই টেকনোলজি দিতে পারে, বেস্ট প্র্যাকটিসগুলোকে নিয়ে আসতে পারে, ইনভেস্টমেন্টটা করতে পারে, বাট অ্যাট দ্য সেম টাইম সে তো আমার কাছে খালি লিজ নিচ্ছে। সো এক সময় সে আমাকে এটা আবার ফেরত দিয়ে দিবে। তো সেই সময়ের মধ্যে আমরা শিখে যাবো কিভাবে বন্দরটা চালাতে হয়, তখন আমরা নিজেরাই সেটাকে চালাতে পারবো। আর এটা নিয়ে যে বড় দুটা সমস্যা নিয়ে সবাই কথা বলেন, একটা হচ্ছে জাতীয় নিরাপত্তা, আর একটা হচ্ছে যে আমাদের কর্মসংস্থান। তা আমি মনে করি না যে দুটার কোনোটাতেই আসলে ইম্প্যাক্ট হবে। প্রথমত জাতীয় নিরাপত্তার ব্যাপারটাতে আমাদের বাংলাদেশ নেভিকে আন্ডারমাইন করার কোনো কারণ নাই। ওনারা ঠিক পাশেই আছেন, ওনাদেরকে পাশে রাখা হয়েছে বন্দরগুলোকে প্রোটেক্ট করার জন্য। তা আমি শুধুমাত্র এটাই মনে করি যে নেভি পাশে থাকাটা হচ্ছে বন্দরকে আরো শক্তভাবে প্রোটেক্ট করার একটা ব্যাপার। আর এখনকার বিষয় তো আসলে একটা ইকোনমিক ডিপ্লোমেসির দিকে চলে গেছে। তো যখন কোনো বিদেশি রাষ্ট্রের বিনিয়োগ আমাদের দেশে থাকবে, তখন তারা ন্যাচারালি আমাদেরকে আরো বেশি প্রোটেকশন দিবে। সো এটা আসলে আমাদের পক্ষেই কাজ করবে। আর দ্বিতীয়টা হচ্ছে যে কর্মসংস্থানের যে ব্যাপারটা, সেটা আমি একেবারেই মনে করি না যে আমরা ইউরোপ থেকে 3000 শ্রমিক এনে বাংলাদেশের কার্গো হ্যান্ডেল করব। আমরা আসলে তাদের কাছ থেকে টেকনোলজি ট্রান্সফারটা আনার চেষ্টা করছি, আর একদম ম্যানেজমেন্ট লেভেলে, একদম এক্সিকিউটিভ লেভেলে, সিইও লেভেলে তাদের থেকে কিছু এক্সপার্টিস আনার চেষ্টা করছি। বাট আমাদের শ্রমিকরা ওখানেই থাকবে। ইনফ্যাক্ট আমাদের প্রেডিকশন তো হচ্ছে প্রায় 25 থেকে 30 হাজার কর্মসংস্থান যোগ হবে চট্টগ্রামে আগামী 5 বছরের মধ্যে। তো তাদের আসলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। তাহলে এই যে এখন এত কথা হচ্ছে কেন, আপনার কেন মনে হচ্ছে এত কথা হচ্ছে কেন? অনেকে এই ধরনের কথা বলছেন যারা আপনাদের এই সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন। সোশ্যাল মিডিয়া আমরা নানা ধরনের আলোচনা দেখি, বলা হচ্ছে এক ধরনের সিন্ডিকেট আপনাদের কারণে হুমকির মুখে পড়ছে। এই ধরনের কোনো বিষয় কি আছে আসলে? দেখুন, এরকম অনেক, যে কোনো ইকোসিস্টেমে যখন আপনি একটা ডিসরাপশন আনার চেষ্টা করবেন, একটা ট্রান্সফরমেশন করার চেষ্টা করবেন, তখন কিছু সংস্থা বা কিছু ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু আমাদেরকে ন্যাশনাল ইন্টারেস্টটা দেখতে হবে। আমাদেরকে দেখতে হবে যে আমরা তো পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, আমি জনগণের কাছে জবাবদিহি। সো আমাকে তো জবাবদিহিতার জায়গা থেকে দেখতে হবে। সো ন্যাশনাল ইন্টারেস্ট পয়েন্ট অফ ভিউ থেকে আমরা মনে করি এটা ঠিক কাজ। টাইপরাইটার যখন চলে গিয়ে কম্পিউটার আসলো, তখন যদি আপনি টাইপরাইটারের কথা চিন্তা করে কম্পিউটার অ্যাডাপ্ট করার কথা কমপ্লিটলি ইগনোর করেন, তাহলে তো আপনি আসলে বিশ্বের সাথে পিছিয়ে পড়বেন। আরেকটি প্রসঙ্গে যেতে চাই, বাংলাদেশের মানুষ আসলে আপনাকে চেনা শুরু করেছে বিশেষ করে বিনিয়োগ সম্মেলনটা দিয়ে। সেখানে আপনার একটা ভালো প্রেজেন্টেশন দেখে সবাই আপনার প্রতি এক ধরনের আশার আলো দেখা শুরু করেছে। কিন্তু এখন হতাশার কথা বলা হচ্ছে। আমরা কিছুদিন আগে একটা পত্রিকায় দেখেছি যে আশিক চৌধুরী উঠছেন, বিনিয়োগ নামছে। তো বিনিয়োগ সম্মেলন হয়ে গেল, কতটা বিনিয়োগ আসলো আসলে বাংলাদেশে? আসলে কি আপনি উঠছেন, বিনিয়োগটা সেভাবে উঠছে না, বিষয়টা কি আসলে? আচ্ছা, বিনিয়োগ সম্মেলনটা আমরা কেন করেছিলাম এবং বিনিয়োগ ওভারঅল কেন আসছে না, দুইটার একটু একটা রিলেশনশিপ আছে, আবার একটা রিলেশনশিপ নেই। বিনিয়োগ সম্মেলন থেকে আমাদের মূল উদ্দেশ্য ছিল যে বাংলাদেশ সম্বন্ধে যেই ধারণাটা আছে মানুষের কাছে, সেই ধারণাটাকে আস্তে করে একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা। কারণ আপনারা সবাই জানেন যে গ্লোবালি বাংলাদেশের পারসেপশনটা খুব খারাপ বাংলাদেশ নিয়ে, স্পেশালি আবার গত বছর একটা ডিসরাপশনের ভিতর দিয়ে আমরা গেছি। সেই কারণে এই ধারণাটা বদলে দেওয়া যে উই আর রেডি ফর বিজনেস, এই ভিজিবিলিটিটা দেওয়াটাই আমাদের বিনিয়োগ সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল। আপনি যে আজকে আমাকে এটা নিয়ে প্রশ্ন করেছেন, আমার মনে হচ্ছে যে কিছুটা হলে আমরা সফল হয়েছি, যে সবার মাথার মধ্যে আবার ফেরত এসেছে, সবার মনে ফেরত এসেছে না বাংলাদেশের বিনিয়োগটা একটা ইম্পর্টেন্ট টপিক এবং এটা নিয়ে কথা বলতে হবে, আমাদের চেষ্টা করতে হবে বিনিয়োগ বাড়ানোর জন্য।
এই বিনিয়োগ সম্মেলনের যাবতীয় আউটপুট আপনারা আগামী 1 বছরের মধ্যে দেখতে পাওয়ার কথা না মোস্টলি। কারণ হচ্ছে যে কোনো বিনিয়োগের লাইফ সাইকেলটা অনেক বড়। সে একটা বিনিয়োগ সম্মেলনে এসে চেক লিখে তো আর বিনিয়োগ করে ফেলে না। সো এই বিনিয়োগ সম্মেলনে যেই বিনিয়োগটা হয়েছে, যেই 3,500 কোটি টাকা আমরা বলেছিলাম 3,500 কোটি টাকা বিনিয়োগ হয়েছে, সেই বিনিয়োগটা কিন্তু লাস্ট 2 বছর ধরে ওটা নিয়ে হয়তো কাজ হচ্ছে, ফাইনালি এখানে এসে জিনিসটা ম্যাচিউর করলো। সো এই বিনিয়োগ সম্মেলনের দায়িত্ব হচ্ছে 2026-27 সালে বিনিয়োগকে বাংলাদেশে নিয়ে আসা। তো সেটার আউটপুট দেখার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। বাট পারসেপশন পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো যে আমরা অ্যাটলিস্ট জনগণের মধ্যে এরকম একটা আশা দিতে পেরেছি যে না, বাংলাদেশের একটা প্রপোজিশন আছে, বাংলাদেশের একটা বিজনেস কেস আছে, সেই বিজনেস কেসটাকে এখন আমাদেরকে ড্রাইভ করতে হবে। একটা এক্সাম্পল দিই, যদিও ইটস এ ভেরি স্মল এক্সাম্পল, বাট আমার মনে হয় যে সবাইকে বলার জন্য। এই বিনিয়োগ সম্মেলনে আমাদের কাছে একটা চাইনিজ কোম্পানি এসেছিলেন। ওনারা বাংলাদেশকে আগে থেকেই দেখছিলেন, বাট ওনারা ওখানে এসে ওনারা প্রথম ডিসিশন নিলেন যে ওনারা বাংলাদেশে বিনিয়োগ করবেন। খুব ইন্টারেস্টিং একটা বিজনেস মডেল। ওনারা যেটা করেন সেটা হচ্ছে ওনারা বিভিন্ন এয়ারলাইনে যে অ্যামিনিটি কিট থাকে, আমরা যারা বিজনেস ক্লাসে ট্রাভেল করে তারা একটা অ্যামিনিটি কিট পান, তো ওই অ্যামিনিটি কিটটা ওনারা বাংলাদেশে এখন থেকে বানাবেন। তো ওটার জন্য ওনারা এসেছিলেন এবং আমরা ওনাদেরকে ব্যবসার সাথে পরিচয় করিয়ে দিয়েছি। এটাও আমার একটা পার্সোনাল রিয়েলাইজেশন যে সরকারের ভিতরে বিভিন্ন সংস্থা একসাথে অনেক সময় কাজ করে না, তাদেরকে এক করে আমরা সম্মেলনটা করার চেষ্টা করছি, যাতে একটা বিজনেস অপরচুনিটি আসলে আমরা সবাই একসাথে কাজ করে তাদেরকে ফ্রুইশনে নিয়ে যেতে পারি।